জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হলেও দিনক্ষণ নিয়ে রয়েছে মতানৈক্য। অবশ্য ঐকমত্য কমিশন বলছে কখন কিভাবে গণভোট হবে তা নির্ভর করছে সরকার ও নির্বাচন কমিশনের উপর। বিএনপির মতে জুলাই সনদ নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের আলোকে। তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আবারও বিগত সময়ের মার্কা নির্বাচনের আশঙ্কা জামায়াতের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারকে এটা বলতে পারি না যে ঠিক কিভাবে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা এটা অবশ্যই সুপারিশ করতে পারি যে বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হলেও গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ রয়েছে। দীর্ঘ সংলাপ আর আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে কতটা ঐকমত্য আনতে পেরেছে। কমিশন বলছে দেশের ইতিহাসে এবারই প্রথম ফ্যাসিস্ট বাদে সব রাজনৈতিক দলকে এক কাতারে আনতে সক্ষম হয়েছে। তবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। সবচাইতে বড় সাফল্য ঐকমত্য কমিশনের যে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং শক্তি ফ্যাসিস্ট বাদে সবাইকে পাশাপাশি একটা কক্ষের মধ্যে বসিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা, এটা বাংলাদেশে তো প্রথম, দুনিয়াতে এগুলো খুব বিরল ঘটনা। জুলাই জাতীয় সনদ সকল দলের অংশগ্রহণে সেটা কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে আইনি ভিত্তি পাবে, সেটার আনুষ্ঠানিক আলোচনাও শেষ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তো সরকার এবং নির্বাচন কমিশন নেবে। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য করে বিএনপি বলছে, বিএনপিকে চাপে রাখতে কিছু দল পিআরের বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐকমত হয় নাই। আর জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গণভোটটা একই দিনে হলে প্রোপাগান্ডা, দলীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের কাছে এটা গণ হয়ে যাবে। যে উদ্দেশ্যে এই সনদটা আইনি ভিত্তি পাওয়া দরকার সেটা বিঘ্নিত হতে পারে। সেকেন্ড হলো আমাদের ইলেকশন কালচারের মধ্যে আছে যে কেন্দ্র দখল, ব্যালট ডাকাতি, নানা অনিয়মের কারণে দেখা যায় যে কেন্দ্রগুলো স্থগিত হয়ে যায়। তাহলে জুলাই সনদ আর হইল না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 2 দিনের ছুটি শেষে ফের পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনের প্রচার। শেষ 3 দিনকে সামনে রেখে প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের এই প্রচার। গত 2 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ঢিলেঢালাভাবে চললেও আজ শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করে। ব্যতিক্রমী লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর নানান আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। আগামী 15ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আর 3 দিন পর। এরই মধ্যে ভোটযুদ্ধ জমে উঠেছে। প্রার্থীরা এখন সময় দিচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের সমর্থন আদায়। সকাল থেকে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের নানান চত্বরে প্রচার চালাচ্ছে। আগামী 16ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধাদের অপমান নিয়ে শ্রমিক বিরোধের জেরে ময়মনসিংহ ঢাকা রুট সহ বৃহত্তর ময়মনসিংহের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শ্রমিকরা বলছে গ্রেফতার শ্রমিককে মুক্তি না দিলে বাস চলবে না। এর আগে শুক্রবার রাতে বাসে ওঠার সময় জুলাই যোদ্ধা আবু রায়হান ও মাসুদ রানাকে লাঞ্ছিত করে বাস শ্রমিক অরুণ চন্দ্র দাস। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে এবং অরুণ চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জুলাই আন্দোলনের শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন সহ সব বাস বন্ধের দাবি জানায় ছাত্র জনতা। খানাখন্দ আর ছোট বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নরসিংদী পৌর শহরের প্রধান সড়ক। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা। বারবার জানালেও কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। একই অবস্থা নোয়াখালীর মাইজদি রেলওয়ে স্টেশনের সড়কেও।
বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। সড়ক এটা নরসিংদী মহাসড়ক দেখেন। এমন দৃশ্য নরসিংদী পৌরবাসীর নিত্যদিনের ঘটনা। রাস্তার বেহাল দশায় প্রায় এমন ছোট বড় দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। শহরের প্রবেশপথ থেকে খাটেহারা এলাকার চিত্র এমনই। খানাখন্দ আর ছোট বড় গর্ত যেন এই সড়ককে মৃত্যুফাদে পরিণত করেছে। এটা যে একটা পৌরসভা, 1 নম্বর পৌরসভা নরসিংদী, এটা যে একটা প্রধান রাস্তা, তারা এখানে এটা দেখেই না। প্রত্যেক দিন 10 থেকে 15টা গাড়ি পড়তেছে। শুধু প্রধান সড়কই নয়, নরসিংদীর প্রতিটি পাড়া মহল্লার সড়কের বেহাল দশা। বৃষ্টি হলে সড়কের দুর্ভোগ আরো বেড়ে যায়। শহরের বাসিন্দাদের দাবি দ্রুত সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা। রাস্তাঘাট খুব খারাপ ভাই, বুঝছেন, এই জিনিসটা লেগে আমরা চলাচল করতে পারি না। এনো আইলে মনে করেন এই রাস্তা আইলে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে। সরকারের কাছে অনুরোধ, এই রাস্তাটা যাতে দ্রুত যাতে রাস্তাটা মেরামত করে দেয়। সড়কে বেহাল দশার কথা স্বীকার করে প্রশাসন বলছে, বরাদ্দ না থাকায় নতুন প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না। আমাদের যে রাজস্ব, এই রাজস্ব দিয়ে এখানকার রাস্তাঘাট যে হারে ডেভেলপমেন্ট করার কথা ছিল, বিগত সময় সে হারে ডেভেলপমেন্টটা হয়নি। এই কারণে এই সমস্যাটা কিন্তু আমরা ট্রাই করেছি। এই পয়েন্টগুলোর সাথে আমাদের যে প্রধান ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলোর সাথে ছোট ড্রেনগুলোর একটি সংযোগ স্থাপন করতে হবে। এই জন্য আমরা নতুন ড্রেন নির্মাণের জন্য একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। এদিকে নোয়াখালীর মাইজদি রেলওয়ে স্টেশন সড়কের অবস্থাও দুর্বিষহ। খানাখন্দ আর সামান্য বৃষ্টি শহরের বাসিন্দাদের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। দীর্ঘদিন ধরে এই অবস্থা, এই রাস্তার কোনো উন্নতি নাই। আমরা সবাই আঁটতে পারি না, স্কুল কলেজে যাইতে কষ্ট যেতেছে। যাইতে অনেক কষ্ট হয়, বাচ্চাকে নিয়ে গাড়ি ঘোড়াতে উঠতে পারি না, পড়ে যাই। রাস্তার কোনো কাজ করে না গেলে ছবি উঠলে যা করবো আজ করবো কাল করবো 2 বছর হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে, সড়কে ড্রেনেজ ব্যবস্থা ও পানির পাইপলাইনের কাজ চলায় পথচারীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ঠিকাদার মধ্যে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে অগ্রগতি ভালো হয়নি। আশা করছি খুব শীঘ্রই কাজ ধরবে এবং দ্রুতই কাজটা সম্পন্ন হবে। দ্রুত সড়ক সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গুমে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলো শাস্তির নিশ্চয়তাই দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয়। এদিকে গুম ও খুনে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়। দুঃখজনক হলেও সত্য, এ বাহিনীর কতিপয় বিপথগামী সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 7 নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এরশাদ আলীকে বাড্ডা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে মিছিলে অংশ নিয়েছে এবং নাশকতার জন্য অর্থ নিয়ে সহায়তা করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই ঝটিকা মিছিল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন এমন সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভায় নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ যাতে শান্তিপূর্ণ রাখা যায় তার পাশাপাশি ভোট গ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অনুষ্ঠান ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেলা 11:30 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসাবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ
বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 1 মাস ব্যাপী এই ক্যাম্পেইন 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে 1 ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতারের 24 ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানান তাজুল ইসলাম। তবে তারা গ্রেফতার কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন। গুমের মামলায় সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতারের 24 ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে বলে জানান তাজুল ইসলাম। তবে তারা গ্রেফতার কিনা এ বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। তবে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে। এদিকে শেখ হাসিনার মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হন বলে জানান তাজুল ইসলাম। প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। আইন সবসময় আইনের গতিতেই চলবে। তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে, আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে, একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করার শক্তি দেশের মানুষের রয়েছে। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরে সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ইশতেহার আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। নির্বাচনকে পিছিয়ে দিতে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চিন্তা বলতে কিছু ছিল না। আমরা সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের দিন গণভোট জনগণ মানবে না, এটি কেবল একটি দলের চাওয়া বলে মন্তব্য করেন ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াত ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল। জানান, সাংবিধানিক ভিত্তি দেওয়ার পর জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই দিতে হবে। দুপুরে রাজধানী ঢাকায় জেলা প্রশাসকের কাছে 5 দফা দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে জানিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান নুরুল ইসলাম বুলবুল। অভিন্ন দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ 7টি দল। এ সময় অন্তর্বর্তী সরকার কোনো দলের দিকে হেলে পড়লে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে তার দায় কমিশনারদেরকেই নিতে হবে। আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে।
টাইফয়েডে শিশু মৃত্যুহার শূন্যের কোটায় নামাতে সারা দেশে একযোগে টিকা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এর টিকা কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। যত বেশি মানুষ ও শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে ততই হাসপাতালে ভিড় এবং চাপ কমবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। এই উদ্যোগ জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করবে বলে আশা করেন তিনি। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশুদের বিনামূল্যে এ টিকা দেওয়া হচ্ছে। কেউ যেন বাদ না পড়ে সেজন্য জন্ম সনদ না থাকা শিশুদেরও এ টিকার আওতায় আনা হয়েছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, প্রতীক ইস্যুতে এনসিপি নির্বাচনে বাধা সৃষ্টি করবে না। বলেন, আগের মতো নির্বাচন আর হবে না। আগামী নির্বাচন হবে স্বচ্ছ। চট্টগ্রামে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন এমন সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোট গ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সভা শেষে ব্রিফিংয়ে আগামী নির্বাচন আর আগের মতো হবে না বলে জানান সিইসি। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রতীক তালিকায় শাপলা না থাকায় সেটা দেয়া যাচ্ছে না। আশা করেছেন এনসিপি এই বাস্তবতা বুঝবে। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান সিইসি। এনটিভি নিউজ ডেস্ক। টানা দুদিনে ছুটির পর নির্বাচনী আমেজে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনী প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোটারদের মন জয়ের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ ফুয়াদ মণ্ডলের পাঠানো রিপোর্ট। আর মাত্র কদিন বাকি। দলীয় প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র সমান উদ্যমে মাঠে প্রার্থীরা। ব্যতিক্রমী প্রচারণা, ভোটারদের কাছে টানার চেষ্টা তাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ এবং সবাইকে নিয়ে কাজ করার কথা জানান ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, কোনো দলের পার্সিয়ালিটি না করে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করা, এগুলো নির্বাচন কমিশনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ রাখতে চাই। যিনি বিজয়ী হবে আমরা তার সাথেই একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আর নির্বাচনের মাঠে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যেটা হচ্ছে স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমাদের যে অভিযোগটা আমরা করেছিলাম, ইব্রাহিম রনি যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, আমাদের নির্বাচন কমিশনার কিন্তু তার ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন। এখন থেকে ক্ষণ গণনা করা ছাড়া বাকি যে সমস্ত সাময়িক প্রস্তুতি ওরা সবগুলো আমরা নিয়ে নিয়েছি। দুই একজন প্রার্থী আমাদের কাছে কিছু কিছু অভিযোগ এনে দিয়েছে, প্রত্যেকটা অভিযোগকে আমরা অ্যাড্রেস করেছি এবং প্রত্যেককে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আসলে কি ব্যবস্থা নিয়েছি। দীর্ঘ ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের মোট প্রার্থী ৯০৮ জন। আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক।
এদিকে রাকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন যা তাদের এখতিয়ারের বাইরে। এদিকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে তাদের 10 দফা নির্বাচনী ইশতেহার। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শৈফুজ্জামান রয়েল। ভোট গ্রহণের তারিখ ঘনিয়ে আসায় রাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। শিক্ষার্থী ভোটারদের আকৃষ্ট করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজের দায়িত্বের মধ্যে পড়ে না এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন কেউ কেউ। সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুললেও প্রার্থীরা তুলে ধরছেন তাদের পরিকল্পনার কথা। স্পোর্টস অঙ্গনে যত সমস্যা আছে, যদি আমি নির্বাচন করব, যে সকল শিক্ষার্থীরা অনাবাসিক থাকবে, যারা হয়তো আবাসন পাচ্ছে না, তাদের জন্য আমরা একটা আবাসন ভাতা শুরু করার চিন্তা ভাবনা করছি। যে আমাদের কাছে টাকা নাই বলে আমরা বসে থাকবো, আমরা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের ফান্ডিং ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারে, আমি এই জায়গাটা প্রস্তাবনা রাখবো পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ রেডি করার জন্য। এদিকে সেশনজট নিরসনে প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিক্ষাবৃত্তি ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো সহ শিক্ষার্থী বান্ধব 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। রবিবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে ইশতেহার ঘোষণা করে নির্বাচিত হলে তা কিভাবে বাস্তবায়ন করবেন সেই পরিকল্পনার কথা জানান ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। কালো টাকার ঝনঝনানি নেই যে আমরা এরকম ইশতেহার বা এরকম কথা দিব যে আমরা ব্যক্তিগত টাকা দিয়ে এটা করব। সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেই বাজেট দেয় সেই বাজেট দিয়েই আমাদের সম্ভব শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা। 14 অক্টোবর মধ্যরাতে শেষ হয়ে যাবে নির্বাচনী প্রচার। 16 অক্টোবর ভোট গ্রহণের পর জানা যাবে নিজেদের কল্যাণ ও দাবি আদায়ে কাদের উপর ভরসা রাখছে শিক্ষার্থীরা। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এদিকে ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার সহ সিলেটের রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থায় বিদ্যমান সংকট নিরসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। সকালে প্রতীকী শাটডাউন কর্মসূচি ডাক দেন সিলেটের সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। নগরীর দোকানপাট ও যানবাহনে 1 ঘণ্টা বন্ধ রেখে কর্মসূচির সাথে একাত্মতা জানান ব্যবসায়ী ও পরিবহন নেতৃবৃন্দ। পরে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এই সময় আরিফুল হক চৌধুরী সমস্যা সমাধানে সরকারকে 15 দিনের সময় বেঁধে দেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় 105 জন আসামি বেকসুর খালাস পেয়েছে। দুপুরে রাজশাহী মহানগর আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর কানিস ফাতেমা জানান, সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা আদালতে কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেনি। ফলে এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছে আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ ঘটনা ঘটে। পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ সৈয়দ আমির আলী হলের ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও তাদের গ্রেফতার করা হয়নি। মানববন্ধন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতৃবৃন্দ দ্রুত মানবাধিকার লঙ্ঘনকারী সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের আহ্বান জানায়। 5 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে রাজশাহীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলাম। এর আগে বিক্ষোভ মিছিল করে দলটি। একই দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকালে নগরীর ডাকবাংলা চত্বর সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
কুমিল্লায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী, পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া একই দাবিতে নওগাঁ, পিরোজপুর, ঝালকাঠি, ঝিনাইদহ, মোংলা, চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। নানা আয়োজনে পালিত হল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠাবার্ষিক। সকালে ক্যাম্পাসে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শওকত আলী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 2008 সালের 12 অক্টোবর এই বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারপারসন ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগের 3টি নির্বাচনের কেউ এবার দায়িত্বে থাকবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, 2014, 18 এবং 24-এর নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনের দায়িত্বে রাখা হবে না। গত 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনাবাহিনী নিজ হেফাজতে রাখতে চায় কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিদ্যমান আইনেই তাদের বিচার হবে। যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাদেরকে আর্মি তাদের হেফাজতে রাখতে চায়। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। এবারের নির্বাচনে প্রায় 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বেশিরভাগ নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করার শক্তি দেশের মানুষের রয়েছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনের সময় ইশতেহার আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে এনপিপি। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে চলছে নানামুখী ষড়যন্ত্র। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এদেশের মানুষের কোনো ধারণা নেই জানিয়ে তিনি বলেন, এটিকে সামনে নিয়ে আসা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করতে। পিআর পদ্ধতি, তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটিকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি মহাসচিবের। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে সবসময়। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বন্দর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধি করতে চট্টগ্রাম, নিউ মোরিং, পানগাঁও এবং লালদিয়া বন্দর বিদেশি কোম্পানির হাতেই দিতে চায় সরকার, এমন কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। সকালে রাজধানীর পল্টনে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ERF আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বন্দরে খরচ নির্বাহে পণ্য ওঠানামায় আরোপিত 41% শুল্ক অনেক বেশি স্বীকার করে সচিব জানান, বন্দরের স্বার্থেই শুল্ক কমানো সম্ভব নয়। তিনি বলেন, ভর্তুকি দিয়ে শিপিং কর্পোরেশন টিকিয়ে রাখা সরকারের কাজ নয়, মন্ত্রণালয় এই কাজ করবে না। জাহাজ নির্মাণ এবং রপ্তানির আড়ালে টাকা পাচার যেন না হয় সেই বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান নৌ সচিব।